হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এবিটিএ টেস্ট পেপার এর আগে আমরা ক্লাস 10-এর ম্যাথের বই সম্পূর্ণরূপে সলভ করেছি। আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি, সালের কোশ্চেন সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া আছে। এরপর আমরা এবিটিএ সলভ করছি, তারপর আমরা পর্ষদের টেস্ট পেপারে বেরোবে, পর্ষদের টেস্ট পেপারও সলভ করব। ঠিক আছে, তো যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করে পাঠাতে পারবে, আমরা সেগুলো তোমাদের যেগুলো প্রবলেম সেগুলো সলভ করব। ঠিক আছে, এছাড়া প্রত্যেক ক্লাসে আমরা কিছু স্টুডেন্টদের নাম নিচ্ছি যারা আমাদের সাপোর্টে থাকছে, সেই সমস্ত স্টুডেন্টদের নাম নিচ্ছি। তোমরা যারা কমেন্ট করছো, যারা আমাদের ভিডিও দেখছো, তারা কমেন্টে তোমাদের নাম জানাও, তাহলে আমরা তোমাদেরও নাম নিতে পারবো। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, আচ্ছা, তাহলে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজকের ভিডিও কি বলেছে যে আমাদের আজকের ভিডিও শুরু করছি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 761, পেজ নাম্বার 761-র একের দাগের 1 এমসিকিউ। কি বলেছে? বলেছে কোনো একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। 1 বছর পর ব্যবসায় 240 টাকা ক্ষতি হলে দ্বিতীয় বন্ধুর ক্ষতির পরিমাণ। দেখো, দ্বিতীয় বন্ধুর ক্ষতির পরিমাণ চেয়েছে, তাহলে 3 বন্ধু, যেহেতু সময় উল্লেখ করা নেই, 3 বন্ধুর যেটা মূলধনের অনুপাত, সেই অনুপাতেই তাদের লাভ বা ক্ষতি যেটা হবে সেটা বন্টিত হবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে মূলধন অনুপাত কত কত বলে দিয়েছে। এখানে মূলধন অনুপাত বলা আছে 200, 150, 250। তাহলে মূলধন অনুপাত কত হচ্ছে? 200:150:250। তাহলে 50 দিয়ে ভাগ করলে 4:3:5। ঠিক আছে, এইটা আসছে 4:3:5। এবার বলছে যে 1 বছর ব্যবসায় 240 টাকা ক্ষতি হলে দ্বিতীয় বন্ধুর ক্ষতি। দ্বিতীয় বন্ধুর কত? দ্বিতীয় বন্ধুর আনুপাতিক মান 3। তাহলে ক্ষতি কত হবে? দ্বিতীয় বছরে 3, 4 3 7 5 12, 240 টাকা, এত টাকা দ্বিতীয় বন্ধুর ক্ষতি। 20, তাহলে দ্বিতীয় বন্ধুর ক্ষতি 3 কোটি 60 টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধুর ক্ষতি। যদি বলতো 240 টাকা লাভ, তাহলে দ্বিতীয় বন্ধুর লাভও হতো, দ্বিতীয় বন্ধুর লাভও এইটাই হতো যে 60 টাকা। এবার এই 60 কোন অপশনে আছে? দেখো, 60 এখানে অপশনে আছে, অপশন এ তে 60 টাকা আছে। অপশন এ 60 টাকা। 2 এরটা দেখো কি বলেছে। 2 এ বলেছে যে ax² প্লাস a প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা 0 হওয়ার শর্ত। আচ্ছা, ax² প্লাস a প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ax² প্লাস a প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণে একটি বীজ সর্বদা 0 হওয়ার শর্ত। এখানে অবশ্যই এই যে কনস্ট্যান্টটা সিটা 0 হতে হবে। কনস্ট্যান্টটা যদি 0 হয়ে যায়, সমীকরণের রূপ কেমন হচ্ছে দেখো, ax² প্লাস a প্লাস bx ইজ ইকুয়াল টু 0। এটা 0 হয়ে গেলে এখানে x কমন নিতে পারছো, ax প্লাস a প্লাস b হয়ে যাচ্ছে। তার মানে এক্সটা একবার 0 আর এইটা একবার 0। এক্সটা একবার 0 মানে একটি বীজ সর্বদা 0 হচ্ছে একবার। ঠিক আছে, আচ্ছা, একটি বীজ সর্বদা 0 হচ্ছে, তাহলে এটা c ইজ ইকুয়াল টু 0। অপশন সি, অপশন সি, সি তে আছে c ইজ ইকুয়াল টু 0। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, তাই তো? অপশন সি, 2 এরটা অপশন সি সঠিক উত্তর। দ্বিঘাত সমীকরণে একটি বীজ সর্বদা 0, এখানে অপশন সি, c ইজ ইকুয়াল টু 0। 3 এরটা দেখো। 3 এর বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি এবং 3 সেমি। বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করলে তাদের মধ্যে দূরত্ব। দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করছে, অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হয়? তাদের ব্যাসার্ধ হয় বিয়োগফল। আর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয়, এই যে এইটা হচ্ছে বহিঃস্পর্শ, এটাকে বলা হয় বহিঃস্পর্শ। এইটা এর ব্যাসার্ধ, এইটা এর ব্যাসার্ধ। ব্যাসার্ধ যোগ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বেরোলো ব্যাসার্ধের ক্ষেত্রে, বহিঃস্পর্শের ক্ষেত্রে। আর অন্তঃস্পর্শ হচ্ছে এইটা, এইটা অন্তঃস্পর্শ। এর ব্যাসার্ধ হচ্ছে এইটা পুরোটা এতটা, আর এর ব্যাসার্ধ এখান থেকে এই এতটুকুটা বা এই সাইডটা। তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এইটা, তাহলে এই পুরোটা থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করতে হচ্ছে তখন।
ঠিক আছে, অন্তঃস্পর্শের ক্ষেত্রে। তাহলে 7 সেমি আর 3 সেমি অন্তঃস্পর্শ করেছে, বলেছে ব্যাসার্ধদ্বয়ের এই কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে, তাদের বিয়োগফল 7 সেমি থেকে 3 সেমি বিয়োগফল করলে 4 সেমি হয়ে যাচ্ছে, তাহলে 4 সেমি সঠিক উত্তর। কোন অপশনে আছে দেখো 4 সেমি, 4 সেমি আছে অপশন বি তে 4 সেমি, অপশন বি করবে এটা 4 সেমি। 4এরটা দেখো, 4এর বলছে সাইন আলফা প্লাস কস আলফা ইজ ইকুয়াল টু -2 বলেছে, তবে সাইনের পাওয়ারে 11 আলফা প্লাস কোসেকের পাওয়ারে 12 আলফা। আচ্ছা, সাইন আলফা প্লাস কোসেক আলফা -2, সাইন আলফা প্লাস 1/sin আলফা -2, বা এটা সাইন আলফা সাইন স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু -2, বা সাইন স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু -2 সাইন আলফা, এইটা হচ্ছে, বা সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন আলফা প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সাইন আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে সাইন আলফার মান হয়ে যাচ্ছে -1। তাহলে কোসেক আলফার মান কত, সাইন আলফার মান যদি -1 হয়ে যায়, কোসেক আলফা কত হবে, কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1/sin আলফা ইজ ইকুয়াল টু 1/-1 ইজ ইকুয়াল টু -1। সাইন আলফার মান কোসেক আলফার মান দুটোই -1। এবার বলেছে সাইনের পারে 11 আলফা আর কোসেকের পারে 12 আলফা, তাহলে সাইনের পারে 11 আলফা প্লাস কোসেকের পারে 12 আলফা, সাইনের এটা -1 এর পারে 11 প্লাস -1 এর পারে 12, -1 এর পারে 11 মানে -1, -1 এর পারে 12 মানে +1 কেটে গিয়ে 0 আসছে, দেখো 0 এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 0 এখানে কোন অপশনে আছে, 0 আছে অপশন সি তে, অপশন সি 0 সঠিক উত্তর। 4এরটা আসে যাচ্ছে অপশন সি 0। ঠিক আছে, 5-এর 4এরটা আসে যাচ্ছে অপশন সি 0। এরপর কি বলেছে দেখো, নেক্সট আচ্ছা নেক্সট দেখো, এরপর বলে দিয়েছে যে একটি এখানে বলেছে যে একটা তথ্য দেওয়া আছে 23, 25, 17, 23, 25 এক্স রাশি তথ্যের সংখ্যাগুলোর মান 25 হলে এক্স এর মান, তাই তো? তেইশ 25, 17, 23, 25 এক্স, 23, 25, 17, 23, 25 এক্স, 23, 25, 17, 23, 25 এক্স, 21, 27, 51, 21, 27, 51। তাহলে সংখ্যাগুলোর মান কত নির্ণয় করতে হবে, আমরা ছোট থেকে বড় আকারে সাজাই সুবিধা হবে। এখানে 21 আছে একটা, এই যে 21, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 21 আছে একটা, 23 দুটো, 25 কটা আছে, এর মাঝে আমরা 21টা নিচ্ছি, 23 একটা, দুটো 23, এর মাঝে এক্সট্রা নিচ্ছি, 25 আছে দুটো। আচ্ছা, এখানে 17 একটা আছে তার আগে, 25 দুটো, 27 একটা, 51 একটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে দেখো 23 দুবার আছে, 25 দুবার আছে, তাহলে সংখ্যাগুলোর মান 25 হতে হলে 25কে কম করে 3 বার হতে হবে, 3 বার হওয়ার জন্য এক্সট্রাকে 25 হতে হবে। তাহলে কি বলেছে যে সংখ্যাগুলোর মান 25 হলে এক্স এর মান 25 হতে হবে, এক্স এর মান 25 আছে, এক্স এর মান 25 তো নেই কোনোটাতে, এক্স এর মান রাশি তথ্যের সংখ্যাগুলোর মান 25 হলে এক্স এর মানটা 25 হতে হবে, কিন্তু কোথাও 25 নেই। তাহলে এখানে যে অপশন দেওয়া আছে অপশনগুলো ভুল আছে। ঠিক আছে, 761 পেজের ম্যাথে সলভ করছি আমরা। এক্সট্রা এটা কোনো একটা অপশন 25 থাকতে হবে, কোনো একটা অপশন 25 থাকতেই হবে। ঠিক আছে, তবে হবে। এবার দেখো যেটা অপশনটা 25 থাকবে সেটা অ্যান্সার হবে। 6একটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধের 3 গুণ,
তার মানে তির্যক উচ্চতা এল ইজ ইকুয়াল টু 3r, ভূমির ব্যাসার্ধ r আর উচ্চতা h, এইটা। এবার কি বলেছে, এবার বলেছে যে ভূমির ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত। ভূমির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার ইজ টু পাই আর এল, পাই আর এল এর মান 3r, তাহলে পাই আর স্কোয়ার তুলে নিলে 1:3 পড়ে থাকছে, 1:3, 1:3, 6-এরটা এটা 1:3, 5-এরটা যেটা 25 অপশন থাকবে সেইটা অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা 1:3 কোন অপশনে আছে, 1:3 আছে অপশন এ তে, তাহলে অপশন এ 1:3 হবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর দাগে যাচ্ছে, 2 এর দাগের কি আছে, 2 এর দাগের আছে শূন্যস্থান পূরণ। আচ্ছা বলেছে tan a ইন্টু tan b ইজ ইকুয়াল টু tan 45 হলে sin a প্লাস b এর মান। tan a ইন্টু tan b, tan a tan b tan 45, tan a tan b tan 45 on 1, tan a is equal to 1 by tan b, tan a is equal to cot b, tan a is equal to tan 90 minus b, তাহলে a is equal to 90 minus b, a plus b 90 ডিগ্রি, a plus b আসছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার কি চেয়েছে দেখো, a plus b 90 ডিগ্রি হলে sin a plus b এর মান কত হবে, তাহলে sin a plus b মানে sin 90, sin 90 এর মান 1, সহজ ব্যাপার, শূন্যস্থানে 1, ঠিক আছে। আচ্ছা কোন বৃত্তের দুটি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুই হলো, কোন বৃত্তের দুটি জ্যা, মনে করো এই একটা জ্যা আর এই একটা জ্যা, এটা লম্বভাবে সমদ্বিখণ্ডক, লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়েছে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত হলে সেটা বৃত্তের কেন্দ্র হতে হবে এবং দুটোকে বৃত্তের ব্যাস হতে হবে, সেটাই হবে, ঠিক আছে। কেন্দ্র, এটা কেন্দ্র হবে, এটা অবশ্যই কেন্দ্র হতে হবে, কারণ যদি যে কোনো জায়গায় হয় এইখানে সমদ্বিখণ্ডিত হচ্ছে না, দুদিকটা সমান হচ্ছে না, একমাত্র কেন্দ্রতে হলেই দুটোই সমদ্বিখণ্ডিত হবে, একমাত্র কেন্দ্র দিয়ে যখন পাস করবে তবেই দুটো জ্যা বা দুটোই ব্যাস হতে হবে, কিন্তু তবেই দুটোই সমদ্বিখণ্ডিত হবে, তাছাড়া দুটোই সমদ্বিখণ্ডিত হবে না, ঠিক আছে। x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান, x প্লাস 2 আর x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 2 is to x equal to x is to x minus 3, x plus 2 by x is equal to x by x minus 3, হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে x স্কয়ার is equal to x plus 2 into x minus 3, x স্কয়ার is equal to x স্কয়ার plus 2x minus 3x minus 6, এটা কেটে গেল, বা এটা হচ্ছে minus x minus 6 is equal to 0, বা minus x is equal to 6, বা x is equal to minus 6 আসছে দেখো, তাহলে শূন্যস্থানে হবে minus 6। এবার কি বলছে দেখো, প্রথম তিনটা হয়ে গেল শূন্যস্থান পূরণ, ঠিক আছে। আচ্ছা 4-এরটা দেখো, এবার 3-এর হয়ে গেল, 4-এর কি বলেছে, 4-এর বলেছে দুটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, দুটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের সমতল একটি, দুটি নিরেট অর্ধগোলকের প্রত্যেকটা অর্ধগোলকের একটি করে সমতল, তবে এই ধরনের কোশ্চেন থাকবে না, এটা বোধহয় এটা হওয়া উচিত ছিল একটি নিরেট অর্ধগোলকের, মানে দুটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা এরকম থাকে না, যদিও থাকে দুটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা দুটোর একটা করে সমতল, যদি একই গোলকের দুটো তল একসঙ্গে করে দেওয়া হয় তখন একটি হবে, তাহলে দুটি নিরেট অর্ধগোলকের সমতল কিন্তু দুটোর একটা করে, তবে এইটা কোশ্চেনটা ওয়ান অ্যান্সার আছে, ওয়ান যেহেতু অ্যান্সার আছে, এটা হওয়ার কথা যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, এইভাবে হওয়ার কথা যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি। এইভাবে সাধারণত যে দুটি নিরেট অর্ধগোলককে দুটির একসাথে দেয় না, ঠিক আছে। এবার দেখো নেক্সট পরেরটা,
নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ। 1 বছরে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে বার্ষিক, এটা বার্ষিক বলেছে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান হবে, এটা সমান। 5-এরটা শূন্যস্থানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হবে, এটা 6 কি বলেছে দেখো 6-এরটা। 6 বলেছে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় মান কত হবে। 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় মান এটা কত হবে। 1 এবং 10-এর মধ্যবর্তী 2 থেকে শুরু, 2 3 4 হবে না, 5 মৌলিক সংখ্যা, 6 নয়, 6 মৌলিক সংখ্যা হবে না, 7 মৌলিক সংখ্যা, 8 মৌলিক সংখ্যা নয়, 9ও নয়, এই 4টে হচ্ছে এদের গড়, এইটা বাই 4। 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 2 17 বাই 4, 17 বাই 4 4 16, 4.25 গড় হয়ে যাচ্ছে 4.25। দেখো এবার দেখো সত্য মিথ্যায় যাব, ঠিক আছে। সত্য মিথ্যা কি বলছে দেখো। সাতশো 61 পেজ নাম্বার 761 সলভ করছি আমরা এবিটিএ টেস্ট পেপারের 1-এর দাগের। কি বলেছে দেখো, সত্য মিথ্যা 3-এর দাগের বলছে 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। 1 ডিগ্রি বলছে 1 রেডিয়ান হচ্ছে ছোট, এটা বলে দিচ্ছে, ঠিক আছে। ট্রু কি ফলস এ করতে হবে। দেখো আমরা কি জানি, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু, বা যদি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাচ্ছে। 1 রেডিয়ান হয়ে যাচ্ছে 180 বাই পাই, হয়ে যাচ্ছে 180 ইন্টু 22-এর 7 উল্টে গেলে 7-এর 22, ঠিক আছে। 7-এর 22 হয়ে যাচ্ছে। এটা 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 90, তাহলে 11, 7 9 63, 630, 630, 5 দিয়ে 55, 8 80, 7 11 77, 57, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 57 ডিগ্রি সামথিং হয়ে যাচ্ছে। তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 57 ডিগ্রি সামথিং। এখানে কি বলা আছে, বলা আছে যে এখানে বলা আছে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 57 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি তো 57 ডিগ্রি ছোট, যেটা বলা আছে একদমই সত্য, যে 1 রেডিয়ান 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, 1 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি লেস দেন এর মানটা কত, 1 রেডিয়ানের মান, এই যে আমরা মানটা নির্ণয় করছি 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু এইটা সিম্পলিফাই করে ভাগ করে এইটা আসছে 57 ডিগ্রি সামথিং হচ্ছে, এটা ছোট তো, তাহলে এটা সত্য। 2-এর বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 1.5% হ্রাস পায়, তাহলে 2 বছর পর বলেছে দ্রব্যটির মূল্য 81 টাকা। এটা দেখো প্রথম বছরে 100 টাকায় 10 টাকা হ্রাস পাবে, 100 টাকাটা হয়ে গেল 90 টাকা। এবার 90 টাকা 10% কত, 9 টাকা। 90 টাকা 10% 9 টাকা, মানে তাহলে তারপরের বছর 9 টাকা কমে যাচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে 81 টাকা। তাহলে 2 বছর পর মূল্য 81 টাকা হয়ে বলছে, তাহলে এটা একদমই সত্য বলেছে, যেটা বলেছে ঠিক। 3 কি বলেছে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5, না x স্কয়ার ইজ ইকুয়াল টু 25 হলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, দুটো বীজ, একটা 5 একটা -5, তাহলে একটি মাত্র বীজ বলা আছে 5, সেটা মিথ্যা। 4-এর দেখো, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। বৃত্তস্থ ট্রাপিজিয়াম কি হয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, কিন্তু দু সাইডের এগুলো সমান, মানে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বৃত্তস্থ ট্রাপিজিয়াম আমরা জানি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। এবার সেক্ষেত্রে যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এর সাইডগুলো সমান, সেক্ষেত্রে যে কর্ণগুলো সমান হবেই এমন কোনোতে পাওয়া যাচ্ছে না যে কর্ণগুলো সমান হবেই। বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, হ্যাঁ সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সমান আমরা বলতে পারি, এটা সমান, সত্য। আচ্ছা কি বলা ছিল, এটা সত্য তো বলে দিলাম আমরা, কি বলা ছিল, এটা বলা ছিল যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, হ্যাঁ এটা সঠিক। আচ্ছা
পরেরটা দেখো, একটি আয়তক্ষেত্রের তল সংখ্যা x, ধার সংখ্যা y। আয়তক্ষেত্রের কটা তল থাকে? 1 2 3 4 5 6, 6টা তল। তাহলে x = 6, ধার কটা থাকে? ধার সংখ্যা y 4 4 8, 12টা ধার থাকে, 12টা ধার y। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে শীর্ষবিন্দুর সংখ্যা z হলো, শীর্ষবিন্দু 4টে 4টে 8টা, z = 8। তাহলে কি বলেছে এখানে, কিসের মান চেয়েছে? x + y + z 10। তাহলে x + y + z 12, তল সংখ্যা, তল তো 6টা হচ্ছে উপর দিকে সাইডে আর এদিকে 6টা তল। আচ্ছা, ধার সংখ্যা 4 4 আর 12, আর শীর্ষবিন্দু 8টাই হচ্ছে, হ্যাঁ, z। তাহলে x + y + z এর মান হচ্ছে 12 আর 8 20, 26 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলে দিয়েছে 10 হবে, তাই এটা মিথ্যা। 6টা দেখো, বৃহত্তর সূচক পরিসংখ্যা রেখা এবং ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা রেখার ছেদবিন্দু থেকে সংখ্যাগুলো মান নির্ণয় করা যেতে পারে না। এদের ছেদবিন্দু থেকে আমরা মধ্যমা পাই, সংখ্যাগুলো মান নয়, তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে। মধ্যমা নির্ণয় করতে পারি, সংখ্যাগুলো মান নয়, ঠিক আছে, এটাও মিথ্যা হয়ে গেল। দেখে নাও, তাহলে পরপর দুটো মিথ্যা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমরা 4-এর দাগে যাবো, 3-এর দাগের কমপ্লিট হয়ে গেল। কি বলেছে দেখো, 4-এর দাগে শুরু করছি। 4-এর দাগে বলেছে আসল 1 টাকা এবং বার্ষিক সুদের হার 100% হলে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? আসল সমান 1 টাকা, সুদের হার 100% সময় 2 বছর। আসল = 1 টাকা, সময় = 2 বছর, সুদের হার কত? 100%, তাই তো। অতএব 1 টাকার 100% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ = PRT/100, 1 × 100, 2 বছর বাই 100, এত টাকা। এটা কেটে গেল, 2 টাকা আসছে। 2 বছরের সরল সুদ 2 টাকা। আচ্ছা, অতএব চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ = P × P এর মান 1 × 1 + R/100, আর এর মান 100/100, তারপরে 2 বছরের মাইনাস এই আসলটা বিয়োগ করছি আমরা, এটা আসল 1 টাকা, এইটা বিয়োগ করছি, এইটা 1 × এইটা, মানে এই মানটাই হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 1 × 1 প্লাস উপর নিচে কেটে গেল 1, তারপর এইটা এত টাকা। তাহলে এসে যাচ্ছে যেটা 1 × এটা 2 স্কয়ার মাইনাস 1, এত টাকা, = এটা যেটা হয়ে যাচ্ছে 1 × 2 স্কয়ার 4 - 1, এত টাকা, = 4 - 1 টাকা, 3 টাকা হয়ে যাচ্ছে। অতএব দেখো চক্রবৃদ্ধি সুদ বেশি হচ্ছে, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য = 3 টাকা - 2 টাকা = 1 টাকা। 3 টাকা - 2 টাকা 1 টাকা হয়ে যাচ্ছে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1 টাকা। এটা 1 টাকাটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে 3 টাকা - 2 টাকা = 1 টাকা করা আছে। 1 টাকা অ্যান্সার স্টেটমেন্ট লেখা আছে, যেটা 1 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো পরেরটা, 2-এরটা। কি বলেছে? বলেছে x² - 2 + bx + 6 সমীকরণ একটি বীজ 2 হলে অপর বীজটি কত? x² - 2 + bx + 6 = 0, তাই তো। x² - 2 + bx + 6 = 0 সমীকরণে একটি বীজ 2,
সমীকরণের একটি বীজ 2, অতএব 2 স্কয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা 2 স্কয়ার 4 মাইনাস, এটা গুণ করলে মাইনাস 4 মাইনাস 2b প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এটা কেটে গেল, তাহলে মাইনাস 2b প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 2b ইজ ইকুয়াল টু মাইনাস 6, মাইনাস মাইনাস কাটলো, অতএব b ইজ ইকুয়াল টু 6/2, অতএব b ইজ ইকুয়াল টু 3। অতএব সমীকরণটি হবে বললে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এর মান 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকেই চলে আসবে, আমরা গুণ করে নিচ্ছি, 3টাকে আগে নিচ্ছি বা 2টাকেই আগে রাখি, মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এরপর এখানে যদি করি x কমন, x মাইনাস 2 মাইনাস 3 কমন, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 2 সমান 0, x সমান 2 একবার পেয়ে গেছি, আবার x মাইনাস 3 সমান 0, অতএব x সমান 3। তাহলে একটা বীজ আমরা 2 জানি, তাহলে অতএব লিখবে অপর বীজটার মান কত, অতএব অপর বীজ 3। ঠিক আছে, দেখো কত সহজে চলে এলো, অপর বীজের মান 3। ঠিক আছে, এরপর দেখো 3-এর দাগে যাবো আমরা। আচ্ছা, 4-এর দাগে 3-এরটা এখানে বলেছে a:b 3:2, b:c 3:2 হলে a প্লাস b b প্লাস c কত। তাহলে a:b ইজ ইকুয়াল টু 3:2। আচ্ছা, যেভাবে a:b 3:2 যদি হয়, তাহলে এখানে আমরা এটাকে প্রকাশ করছি আবার b:c 3:2। তাহলে এখানে b এর সাপেক্ষে 2, এখানে b এর সাপেক্ষে 3। তাহলে যদি আমরা এলসিএম করি 2 আর 3 6, লসাগু 2 আর 3, তাহলে এটাকে আমরা দুটোকেই গুণ করে, যেহেতু আনুপাতিক মান যেহেতু গুণ করে, এটাকে আমরা 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 9:6, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 6:4। কি জন্য এটা করলাম? কারণ বি এর আনুপাতিক মানটা একই হওয়া উচিত, একই হওয়া চাই, যেহেতু আমরা a:b:c নির্ণয় করব। তাহলে এখানে বি এর সাপেক্ষে 6, এখানে বি এর সাপেক্ষে 6 হয়ে গেল। অতএব a:b:c ইজ ইকুয়াল টু 9:6:4 এটা পাওয়া গেল। আমরা ধরি a ইজ ইকুয়াল টু 9k, b ইজ ইকুয়াল টু 6k, c ইজ ইকুয়াল টু 4k। আচ্ছা, k অশূন্য ধ্রুবক, ঠিক আছে, k অশূন্য ধ্রুবক আমরা ধরে নিলাম। তাহলে এখানে কি চেয়েছে দেখো, এবার এখানে বলেছে, এখানে বলে দিয়েছে a প্লাস b ইজ টু b প্লাস c। তাহলে অতএব a প্লাস b কত হবে, a প্লাস b ইজ ইকুয়াল টু এই যে 9k প্লাস 6k ইজ ইকুয়াল টু 15k। আচ্ছা, b প্লাস c কত নির্ণয় করো, এটা 6k প্লাস 4k হয়ে যাচ্ছে 10k। ঠিক আছে, অতএব a প্লাস b ইজ টু b প্লাস c ইজ ইকুয়াল টু 15k ইজ টু 10k। তাহলে 5k দিয়ে যদি আমরা ভাগ করে দিই, হয়ে যাচ্ছে 3:2। অতএব তাহলে অ্যান্সার লিখবে a প্লাস b ইজ টু b প্লাস c এর মান 3:2। এটা স্টেটমেন্টটা লিখবে, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লেখা প্রয়োজন। উত্তরটা লিখবে a প্লাস b ইজ টু b প্লাস c এর মান 3:2। ঠিক আছে, a প্লাস b ইজ টু b প্লাস c এর মান 3:2। দেখে নাও প্রসেসটা খুব ভালো করে। নেক্সট দেখো, এবার 4-এর অঙ্কে যাব। 4-এর অঙ্ক এখানে কি বলেছে দেখো, এবিটিএ টেস্ট পেপার সলভ করছি আমরা। এবিটিএ টেস্ট পেপারে 761 পেজের ম্যাথের যে অঙ্ক, 761 পেজের ম্যাথের যা যা অঙ্ক আছে সেগুলো সলভ করছি। 4-এরটা বলেছে যে একটি বৃত্তাংশ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান। একদমই সহজ অঙ্ক। এটা হচ্ছে একটা চতুর্ভুজ, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ, এইরকম বৃত্তের মধ্যে যদি একটা এরকম চতুর্ভুজ হয়, তাহলে এটা এবিসিডি চতুর্ভুজ হলে, এবিসিডি চতুর্ভুজ, তাহলে এ পরপর 3টে কোণের মান, তাহলে a:b:c আমরা ধরতে পারি। ধরা যাক
এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের তাহলে এ বি ও সি কোণের অনুপাত, এ বি ও সি কোণের অনুপাত আমরা ধরছি, ঠিক আছে। এ বি ও সি কোণের অনুপাত 1:2:3। চতুর্ভুজের এ বি ও সি কোণের অনুপাত is equal to 1:2:3। আমরা ধরে নিচ্ছি, ধরি এ কোণ মানে এ কোণটা মানে এ কোণটা সম্পূর্ণ কোণটা, ঠিক আছে। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় আমরা জানি, তার মানে এ কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি হবে। আমরা ধরে নিচ্ছি এ কোণের মান কত, আমরা মানে এক্স ধরছি এটা, তাহলে বি কোণের মান কত হবে, এটা হয়ে যাবে 2x, আর সি কোণের মান কত হবে, এটা 3x। এবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অতএব শর্তানুসারে তাহলে এই কোণ প্লাস এই কোণ, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এটার মান x আর এটার মান 3x। তাহলে x প্লাস 3x ইজ ইকুয়াল টু 180, তাহলে এটা হয়ে যাচ্ছে 4x ইজ ইকুয়াল টু 180, বা x ইজ ইকুয়াল টু 180/4, বা x ইজ ইকুয়াল টু এটা 45 হয়ে যাচ্ছে, x ইজ ইকুয়াল টু 45। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কি চেয়েছে দেখো এবার, প্রথম ও তৃতীয় কোণের মান, অর্থাৎ প্রথম কোণ মানে এই কোণটা, আমরা প্রথম কোণ যেটা ধরেছি মানে এর সাপেক্ষে প্রথম কোণটা এ ছিল, অতএব প্রথম কোণের মান মানে x এর জায়গায় যেটা বসে যাচ্ছে ইকুয়াল টু 45 ডিগ্রি, আর তৃতীয় কোণের মান ইজ ইকুয়াল টু 3x, তাহলে 3 × 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান আর তৃতীয় কোণের মান বেরিয়ে গেল। দেখো একদম সহজ প্রসেস, প্রথম কোণের মান ও তৃতীয় কোণের মান নির্ণয় হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো 4 দাগের হয়ে গেল, 5 দাগের অঙ্কে যাব। পাঁচের দাগের অঙ্কের আগে দেখো আমরা বলি, প্রত্যেক ক্লাসেই আমরা কিছু স্টুডেন্টস এর নাম নিয়ে থাকি, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের চ্যানেলের সাপোর্টে আছে। সেই রকম স্টুডেন্টের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে প্রত্যেক দিনের মতো আজকের ক্লাসে আমরা নাম নেব। তো আজকের ক্লাসে আমরা যে সমস্ত স্টুডেন্টের নাম নেব যারা আমাদের সাপোর্টে আছে, সেই সমস্ত স্টুডেন্টের মধ্যে উল্লেখ্য আজকের ক্লাসে যারা প্রায় আমাদের ক্লাস ফলো করে, আলো মাঝি, সুরভি খামারু, জয়িতা খামারু, চয়নিকা খামারু, প্রীতি মালিক, সায়ন্দিতা ধারা, স্নেহা মালিক। এদের মতো তোমরাও যারা ক্লাসে প্রথম দেখছো, তোমরাও চ্যানেল ফলো করে থাকো, এবং তোমাদের যারা কমেন্টের পাশে তোমাদের নাম মেনশন করে থাকো, পরবর্তীকালে আমরা তোমাদের নামও উল্লেখ করে থাকবো, ঠিক আছে। ক্লাসে ফিরছি, দেখো 5 দাগের। 5 দাগেরটা কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি, এসি আর বিসি বাহু, তিনটে বাহুর মান দেওয়া আছে, বিএসি কোণের মান চেয়েছে। আচ্ছা, এইটা একটা ত্রিভুজ এবিসি মনে করো, যে এইরকম। তাহলে একটা হচ্ছে 2a + 1, একটা হচ্ছে 2a + 1, একটা হচ্ছে 2a - 1, আর একটা 2√2a, তাই তো? এই তিনটা এত সেমি, প্রত্যেকটা সেমি এককে আছে। আচ্ছা, বিএসি কোণের মান চেয়েছে, এটা এ কোণ, তাহলে কোণটা 2a - 1, 2a - 1 বলা আছে এ, বি সি, এটা বি, ঠিক আছে, এটা সি কোণ। তাহলে বিসি বলেছে 2a + 1, বিসি বলা আছে 2a + 1। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এ ইজ ইকুয়াল টু, ত্রিভুজ এবিসি এর কোণ নয়, ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 2a - 1 সেমি, AC is equal to 2√2a semi, (2a + 1 সেমি), ঠিক আছে। এখানে এবার এটা থেকে বলেছে বিএসি কোণের মান নির্ণয় করতে হবে। আমরা এটাকে কি করবো, দেখো পৃথক ভাবে যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যাতে পিথাগোরাসের সূত্র পড়ছে নাকি। দেখো এখানে অতএব বিসি স্কয়ার করলে কত হবে, মানে বিসি বাহু, এটা হয়ে যাচ্ছে 2a + 1 তার হোল স্কয়ার, এটা হয়ে যাচ্ছে 2a স্কয়ার, a + b, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার + 2ab + b স্কয়ার, তার মানে হয়ে যাচ্ছে 4a স্কয়ার + 4a
প্লাস 1 হলো। এটা সহজেই বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো এখানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ারটা কত আসছে। এসি হয়ে যাচ্ছে 2√2a তার হোল স্কোয়ার, আর এবি হয়ে যাচ্ছে 2a - 1 তার হোল স্কোয়ার। এইটা হোল স্কোয়ার করলে এটা দুবার মানটা নিলে 2 যখন 4, এটা থেকে একটা 2 বেরিয়ে আসবে, 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 2a স্কোয়ার 4a স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এইটার মধ্যে একইভাবে 4a হয়ে যাবে, মাইনাস থাকার কারণে প্লাস 1। এইটা হয়ে যাচ্ছে 4a স্কোয়ার প্লাস 8a - 4a, এইটা থেকে 4a বিয়োগ করলে প্লাস 4a হবে, যেটা বড় তার চিহ্ন বসে। আচ্ছা, 4a + 1, তাহলে এটা 2a তার হোল স্কোয়ার, 2 × 2a + 1, এটা 2a + 1 তার হোল স্কোয়ারের সূত্র চলে আসছে। অতএব হয়ে যাচ্ছে বিসি স্কোয়ার = এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হয়ে যাচ্ছে। এই যে দুটো ভ্যালু সমান এলো, ঠিক আছে, এটা থেকে এইটা আসছে। এটা কি সূত্র? একটা ত্রিভুজের ক্ষেত্রে যখন অতিভুজ স্কয়ার যেগুলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে যায়, সেটা পিথাগোরাসের সূত্র মেনে চলছে। অতএব ত্রিভুজ এবিসি এর বিসি অতিভুজ, সুতরাং ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি সমকোণ। তাহলে উত্তর লিখবো, অতএব ত্রিভুজ এবিসি এর বিএসি কোণের মান 90 ডিগ্রি। অতএব বিএসি কোণের মান 90 ডিগ্রি। বিএসি কোণের মান 90 ডিগ্রি। দেখো, বিএসি কোণের মান 90 ডিগ্রি, এটাই আসছে। আচ্ছা, 5-এর দাগে হয়ে গেল। এবার 6-এর দাগে দেখো, 6-এর দাগে অঙ্কে যাবো। ছয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখো। 6-এর দাগের অঙ্ক বলে দিয়েছে এখানে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির উচ্চতার অনুপাত বলা আছে, ভূমির পরিধির অনুপাত বলা আছে। লম্ববৃত্তাকার চোঙ, তার উচ্চতার অনুপাত বলা আছে। লম্ববৃত্তাকার চোঙের লম্ব 1:2, ঠিক আছে। ধরি প্রথম চোঙের উচ্চতা, h একক, দ্বিতীয় চোঙের উচ্চতা 2h একক, ঠিক আছে। এবার বলেছে ভূমির পরিধির অনুপাত বলা আছে, চোঙ দুটির ভূমির পরিধির অনুপাত, তাই তো। ভূমির পরিধির অনুপাত ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ, মানে এখানে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। প্রথম চোঙের ব্যাসার্ধ r1 একক, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ = r2 একক, ঠিক আছে। তাহলে এখানে অতএব 2πr1 = 2πr2 = 3:4 এটা বলা আছে, ঠিক আছে। অতএব 2πr1/2πr2 3/4, 2π কেটে দিলে r1/r2 = 3/4। ধরছি আমরা, ধরি r1 = 3r এবং r2 = 4r ধরে নিচ্ছি, যেখানে r ধ্রুবক। r1 = 3r, দেখো অনুপাতে মানটা আছে তো, r ধ্রুবক, দুটো মান পেয়ে গেলাম। এবার কি বলেছে? এবার বলেছে যে তাদের আয়তন অনুপাত। তাহলে প্রথম চোঙের আয়তন আর দ্বিতীয়, এবার এদিকে যাচ্ছে আমরা, দেখো। অতএব প্রথম চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। পাই এখানে r হচ্ছে 3r × h, এত ঘন একক। এটা পাই 9r²h ঘন একক, তাহলে 9πr²h ঘন একক। আর দ্বিতীয় চোঙের পাই 4r² × 2h, এত ঘন একক, ঠিক আছে।
আচ্ছা 4 স্কোয়ার 16 আর এখানে একটা 2 আছে, তাহলে 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে, 32 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 9 পাই আর স্কোয়ার এইচ ইজ টু, আচ্ছা এটা 4 4 16 দুগুণে 32 হওয়ার কথা, 16 লেখা হয়েছে, এটা 32 হবে। is equal to 9:32 আসছে, দেখো 9:32। তাহলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে দেখে নাও। এবার আমরা যাচ্ছি 6 হলো, এবার 7 অঙ্কে যাচ্ছি। 6 পর 7 অঙ্ক দেখো। সাতের অঙ্ক বলে দিয়েছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও আয়তন সমান, তাদের গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতার অনুপাত। আচ্ছা, আমরা উভয়ের কি বলেছে? গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান। ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ সমান আর একক। শঙ্কুর ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ সমান আর একক, উভয়ই ব্যাসার্ধ ধরা হলো। শঙ্কুর ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর একক। হ্যাঁ, তাহলে আমরা শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি, কারণ শঙ্কুর আয়তন নির্ণয় করতে হলে শঙ্কুর উচ্চতার প্রয়োজন হবে। ধরি শঙ্কুর উচ্চতা, ধরি শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। অতএব শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা জানা থাকলে সেখান থেকে আমরা আয়তন নির্ণয় করে ফেলতে পারবো। অতএব শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। ঠিক আছে, সূত্র ফেলে দিলাম। আর অতএব গোলকের আয়তন, গোলকের আয়তন কত? গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব এত ঘন একক। ঠিক আছে, 4/3 পাই আর কিউব ঘন একক হয়ে গেল গোলকের আয়তন। আচ্ছা, এবার উভয়ের আয়তন সমান বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে অতএব এই দুটোর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে যদি আমরা 1/3 পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই উভয় দিকে, 1/3 পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এখানে শুধু বাঁ দিকে এইচ পড়ে থাকছে, আর এদিকে 4 আর পড়ে থাকবে, 4 আর, এখানে আর কিউব থাকার জন্য 4 আর পড়ে থাকবে। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে? এবার বলে দিয়েছে যে গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতা, তাহলে এদিকে 2 আর রাখতে হবে। গোলকের ব্যাস মানে 2 আর, আর এইটা এইচ, তাহলে 2 আর এর সঙ্গে কোনাকুনি কি হলে ম্যাচ করবে? এখানে 2 হবে, তবে যদি এখানে 4 আর হচ্ছে আর এখানে 1, অতএব 2 আর ইজ টু 2 আর, তবে তো ব্যাস হচ্ছে সেই জন্য 2 আর রাখা হচ্ছে, ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস 2 আর, সেই কারণে এখানে 2 আর ইজ টু এইচ ইজ ইকুয়াল টু 1:2। তাহলে অ্যান্সার লিখবে দেখো, গোলকের ব্যাস এবং আর উচ্চতাটা শঙ্কুর উচ্চতা, গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2 আসছে এখানে অ্যান্সার। দেখো, গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2। ঠিক আছে, দেখে নাও, এটা স্টেটমেন্টটা তোমরা অবশ্যই লিখবে। গোলকের প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখতে হবে যে গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2। নেক্সট দেখো, 8 অঙ্কে যাচ্ছি। উত্তর আমরা প্রত্যেকটা লিখছি না, কিন্তু উত্তর তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই উত্তর লিখবে প্রত্যেকটা অঙ্কের। আচ্ছা, 8 কি বলেছে? x is equal to p cosec theta, y is equal to q cot theta। x is equal to p cosec theta, y is equal to কি দিয়েছে? সহজ অঙ্ক এটা একদম, y is equal to q cot theta, q cot theta। ঠিক আছে, তাহলে বলেছে x স্কয়ার বাই p স্কয়ার মাইনাস y স্কয়ার বাই q স্কয়ার এর মান কত? তাহলে x বাই p কত? x বাই p is equal to cosec theta। আচ্ছা, আমরা উভয় দিকে যদি বর্গ করে নিই, এটা উভয় দিকে বর্গ করে নিলে
এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, আর ওয়াই বাই কিউ ইজ ইকুয়াল টু কি কট থিটা, অতএব ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব এটা 1 দাও আর এটা 2 দাও, 1 মাইনাস 2 করে পাই, 1 থেকে 2 বিয়োগ করছি, তাহলে বাঁ দিকে কি হবে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার, আর ডান দিকে হয়ে যাচ্ছে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আমরা কি জানি কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সূত্র থেকে কি হয়, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হয়ে যায় 1 সূত্র অনুযায়ী। তাহলে অ্যান্সার লিখবে কোস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার এর মান 1। একদম সহজ অঙ্ক, দেখো এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার এর মান 1, এটাই অ্যান্সার লিখবে। এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার এর মান 1 হলো। নেক্সট দেখো এটা 8 এর হয়ে গেল, এবার 9 এর অঙ্কে যাবো আমরা। নয়ের কি বলেছে, 9 বলেছে কিছু পশুর বয়স বছরে দেওয়া আছে, সেই বয়সের মধ্যমা। আচ্ছা, এখানে তথ্যটা যে দেওয়া আছে তথ্যটি হলো বয়সের তথ্য যে দেওয়া আছে, তথ্যটি হলো কত 6, 10, 5, 4, 9, 11, 6, 10, 5, 4, 9, 11, 6, 10, 5, 4, 9, 11, 20, 18, 20, 18 এই কটা দেখো 6, 10, 5, 4, 9, 11, 20, 18, 6, 10, 5, 4, 9, 11, 20, 18। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো আমরা, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 4 থেকে শুরু 4, 5, 6, 4, 5, 6, 9, 10, 11, 18, 20। ঠিক আছে, পরের তথ্য দেখো এদিকে 3টে, মোট 8টা আছে, তাহলে এদিকে 3টে এদিকে 3টে, এই দুটো হচ্ছে মাঝের। ঠিক আছে, তাহলে তথ্যের মধ্যমা হবে, তাহলে তথ্যের যখন বিজোড় সংখ্যক পদ থাকে তখন মাঝের একটা পদ ঊর্ধ্বক্রমে সাজানোর পর মাঝের যে পদটা থাকে সেটাই মধ্যমা, কিন্তু যখন জোড় সংখ্যক পদ থাকে মাঝের যে দুটো পদ থাকে সেই দুটো পদের সমষ্টি বাই 2 হয়ে যায় মধ্যমা। ঠিক আছে, এখানে 9 আর 10 আছে, 9 প্লাস 10 বাই 2, তাহলে 19 বাই 2 ইজ ইকুয়াল টু 9.5, এইটা আসছে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো কি চেয়েছে, তাহলে অ্যান্সার কি লিখবে, যে তথ্যে মধ্যমা নির্ণয় করো, তাহলে নির্ণয় মধ্যমা হয়ে যাবে 9.5, তাই তো বলছে তথ্যের মধ্যমা নির্ণয় করো, তাহলে নির্ণয় মধ্যমা বয়সে, আচ্ছা বয়সের মধ্যমা, তাহলে বয়সের মধ্যমা এত বছর, বয়সের মধ্যমা নির্ণয় করো, বয়সের মধ্যমা হবে অতএব বয়সের এত বছর। ঠিক আছে, এইটা হলো দেখো বয়সের মধ্যমা 9.5 বছর আসছে, তাহলে 9টা হলো। এবার দেখো 10 এর অঙ্কের দিকে যাব। 10 এর অঙ্ক কি বলছে দেখো, প্রত্যেকটা অঙ্কের প্রসেস গুলো ভালো করে দেখে নাও। 10 এর অঙ্ক এখানে, আচ্ছা এটা মুছে দিই আগে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করতে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা 1, তাই তো। তাহলে এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে দেখো সাইন থিটার ভ্যালু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হয়ে গেল। এবার বলেছে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটার মান 1 প্রমাণ করতে, অতএব বাম পক্ষ ধরে আমরা প্রমাণ করছি। দেখো বাম পক্ষ এটা আছে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা। আমরা কি করব, এই যে cos স্কয়ারটা যে আছে cos স্কয়ার থিটা প্লাস এই cos 4টাকে আমরা cos স্কয়ার থিটা স্কয়ার করে দিচ্ছি, এটা cos স্কয়ার থিটা প্লাস এই cos স্কয়ার থিটার মান কত, এখান থেকে আমরা sin থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, 1 হলো। কি বলেছে এটা সমান দেখাতে
এটা দেখাও যে আচ্ছা ডান পক্ষ 1ই আছে, অর্থাৎ বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে ডান পক্ষ কত আছে? ডান পক্ষ ইজ ইকুয়াল টু 1, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো এটা 10-এরটা দেখো কত সহজভাবে হয়ে গেল। এবার দেখো আমরা 11 অঙ্কে যাব। 10-এর অঙ্ক হয়ে গেল, 11 অঙ্কে যাব। 10-এর অঙ্ক হয়ে যাওয়ার পর দেখো 761 পেজের এবিটিএ টেস্ট পেপার সলভ করছি আমরা। এবিটিএ টেস্ট পেপারে বলে রাখি তোমাদের পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে গেছে। এর পরবর্তী ক্লাস থেকে আমরা পর্ষদের টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপার সলভ করতে শুরু করব। ঠিক আছে, এর পরবর্তী নেক্সট ক্লাস থেকে পর্ষদের টেস্ট পেপার সলভ করতে শুরু করব। আচ্ছা 11টা কি বলেছে দেখো। তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের যে পেজগুলো বাকি থেকে গেল, যদি প্রয়োজন থাকে তোমরা কমেন্টে জানাবে। আমি তাহলে সেই যে পেজগুলো তোমাদের প্রয়োজন, সেই পেজগুলো যেগুলো করা হয়নি তাহলে জানাবে, আমরা সেই পেজগুলো সলভ করে দেবো। 11 দাগেরটা বলছে যে দুজন একটি অংশীদারি ব্যবসায় দুজনের মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত হবে? আচ্ছা ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ কত? রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হয় 900 টাকা। তাহলে যেহেতু এখানে সময়ের বিষয়টা উল্লেখ করা নেই, মূলধন অনুপাতে লাভ বণ্টিত হবে। অতএব আফতাবের মূলধন কত? আফতাবের লাভ, মূলধন নয়, মোট লাভ 1500, তার মধ্যে রাজীবের 900, দুজনেরই ব্যবসা। তাহলে আফতাবের লাভ কত? বাকিটা আফতাবের লাভ, এই যে 1500 মাইনাস 900 টাকা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 600 টাকা হয়ে যাচ্ছে। এটা আফতাবের লাভ। আমরা ধরে নিচ্ছি এখানে, ধরি আফতাবের মূলধন, ইজ ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, আফতাবের মূলধন আমরা ধরে নিলাম x টাকা। এবার দেখো মূলধন অনুপাতে যেহেতু এটা বঞ্চিত হবে, অতএব 1500 নয়, রাজীবের মূলধন অতএব 6000 ইজ টু রাজীবের মূলধন ইজ টু আফতাবের মূলধন ইজ ইকুয়াল টু রাজীবের লাভ 900 ইজ টু আফতাবের লাভ। অতএব 6000 বাই x ইজ ইকুয়াল টু 900 বাই 600। ঠিক আছে, এখানে কেটে দাও। এটা 300 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, 300 দিয়ে কাটলে 2 হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে 3x ইজ ইকুয়াল টু 6 দুগুণে 1200, না 12000 হয়ে যাচ্ছে। 6000 ইন্টু 2 বা x ইজ ইকুয়াল টু 12000 বাই 3, 3 দিয়ে কেটে গেলে 4000 হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতএব x ইজ ইকুয়াল টু 4000। উল্লেখ করবে আফতাবের মূলধন, অতএব আফতাবের মূলধন 4000 টাকা। ঠিক আছে, স্টেটমেন্টটা লিখবে অবশ্যই এইভাবে, আফতাবের মূলধন 4000 টাকা। স্টেটমেন্ট, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে। এখানে স্টেটমেন্ট হবে আফতাবের মূলধন 4000 টাকা। ঠিক আছে, এবার দেখো 12 অঙ্কে যাব, লাস্ট অঙ্ক এই পেজের। এর পরবর্তী ক্লাস থেকে আমরা ঠিক করছি পর্ষদের টেস্ট পেপার সলভ করব। পর্ষদের টেস্ট পেপার যেহেতু বেরিয়ে গেছে। নেক্সট দেখো লাস্ট অঙ্ক যেটা বলেছে, ও কেন্দ্রবৃত্ত থেকে কেন্দ্র থেকে 26 সেমি দূরত্ব অবস্থিত অবশ্যই একটি বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি? 10 সেমি স্পর্শকের দৈর্ঘ্য হলে বৃত্তের ব্যাসার্ধ কত? ও বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে, কি বিন্দু বলেছে? ও বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি। এটা পি বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য, এখানে স্পর্শক এইভাবে হয়ে যাবে 26 সেমি দূরে। এটা এ যদি হয় তাহলে এটা 10, এটা 26 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ চেয়েছে, তাই তো? এখানে কি বলছে? স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে ব্যাসার্ধ একদম সহজ অঙ্ক। ও কেন্দ্রবৃত্তের কেন্দ্র থেকে
কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত বিন্দু পি থেকে স্পর্শক পি এর দৈর্ঘ্য 10 সেমি। পি এর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে ওএ বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, কি জানি আমরা, বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, তাই তো? ওএ পারপেন্ডিকুলার টু পি এ, বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়। অতএব এওপি সমকোণী ত্রিভুজ এওপি সমকোণী ত্রিভুজ। এবার যে কোণটা সমকোণ তার বিপরীত বাহু অতিভুজ হয়। এখানে স্পর্শকের ব্যাসার্ধ লম্ব, এই কোণটা সমকোণ, তাহলে ওপি অতিভুজ, ত্রিভুজে ওপি অতিভুজ, তাই তো? অতএব এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, বা ওএ স্কয়ার প্লাস এটা পিএ কত 10 এর স্কয়ার ইজ ইকুয়াল টু এটা 26 এর স্কয়ার, বা ওএ স্কয়ার প্লাস 100 ইজ ইকুয়াল টু 676 হয় 26 এর স্কয়ার করলে। হ্যাঁ, তাহলে ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু এটা 676 মাইনাস 100 হয়ে গেল, বা ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু বিয়োগ করলে 576 হয়। অতএব ওএ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, প্লাস মাইনাস উভয় দিকে রুট করলে 24 হয়ে যায়। অতএব ওএ ইজ ইকুয়াল টু 24। ঠিক আছে, ওএ ইজ ইকুয়াল টু 24 আসছে। দেখো হয়ে গেল। উল্লেখ করবে স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শক নয়, এটা হচ্ছে ওএটা ব্যাসার্ধ, যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 24 সেমি। কি বলেছে? বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, উল্লেখ করবে বৃত্তের ব্যাসার্ধ 24 সেমি। তাহলে কমপ্লিট হবে। দেখো উল্লেখ করবে বৃত্তের ব্যাসার্ধ 24 সেমি। এর সাথে সাথে আমাদের দেখো, এর সাথে সাথেই 12টা কমপ্লিট হলো। 4 দাগের শর্ট কোশ্চেন যেগুলো 1 2 3 4, এই 4টে দাগের শর্ট কোশ্চেনের সমস্ত যা যা অঙ্ক ছিল সমস্ত কিছু কমপ্লিট হলো 36 নম্বরের। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করতে শুরু করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে এবং পর্ষদের টেস্ট পেপার সলভ করতে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।